আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, ৩ জেলায় আটক ৪৪ জন। উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বইছে বিপদসীমার উপরে, আতঙ্কে নদী পাড়ের মানুষ। বান্দরবানে কেনার বাইরেও বিপুল জমি দখলে নেন বেনজির, ফেরত চান মূল মালিকরা। আমন্ত্রণ দেশ 24-এ, আপনাদের সাথে আছি আশিক তমাল। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। দারুল ফজল মার্কেটে আওয়ামী লীগ অফিসের সামনে মোতায়েন আছে পুলিশ। এছাড়া যে কোনো নৈরাজ্য প্রতিহতের ডাক দিয়ে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিউ মার্কেট, কাজীর দেউড়ি, বহদ্দার হাট সহ বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এছাড়া গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। ৩ জেলায় আটক করা হয়েছে ৪৪ জনকে। যারা দেশের অর্থনীতিকে লুটপাট করেছে, ধ্বংস করেছে, ব্যাংকে দেউলিয়া করেছে, তারা অটেল টাকার মালিক অবৈধভাবে। তারা এই টাকা পয়সাগুলো খরচ করে এখন বিভিন্নভাবে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পরিকল্পনা করছে, চালাচ্ছে। যেহেতু আমি সবসময় একটা সেফ সিটির কথা বলছি এবং একটা নিরাপদ শহরের কথা বলছি, তো সব মিলিয়ে আমিও দেখছি কারা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে, কারা এই শান্তি বিঘ্নিত করছে। এ বিষয়ে আরও খবর জানাতে গাজীপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের 3 জন সহকর্মী। প্রথমে চলে যেতে চাই গাজীপুরে রফিকুল ইসলাম খানের কাছে। রফিক। তমাল, আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সজাগ অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা জেলার বিভিন্ন স্থানে খবর নিয়েছি। তো প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যদিও কার্যক্রম নিষিদ্ধ, বাংলাদেশে সেই সংগঠনের নেতাকর্মীরা কোথাও কোনো শোডাউন করতে না পারে, সেই জন্য সকাল থেকে কিন্তু আমরা দেখছি সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা কিন্তু মহাসড়কে টহল দিচ্ছে। এছাড়া যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেই সব স্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেছি টহল দিতে এবং অবস্থান নিতে। তো এখন পর্যন্ত আমরা কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো শুডাউনের খবর পাইনি। তো বিভিন্ন থানাতে যোগাযোগ করেছি, তারা যেটি বলছেন তারাও সজাগ দৃষ্টিতে রয়েছে। তো গত পরশুদিন কিন্তু আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পক্ষ থেকে মহাসড়কে একটি র্যালি বের করা হয়েছিল এবং সেই র্যালি থেকে কিন্তু পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে হুমকি দামকি দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত গাজীপুরে সেনা মোতায়েন করা হয়েছে, পাশাপাশি বিজিবি সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছে। তো আমরা মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তাদের নিজ নিজ এলাকাতে সবগুলো গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, যাতে করে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে, এমনকি মানুষের জনমনে যে ভীতি সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি তারা নিতে না পারে। অন্যদিকে আমরা যেটি দেখেছি, আজকে কিন্তু টঙ্গী, কালিয়াকৈর এমনকি কোনাবাড়িতে বিএনপির নেতাকর্মীরাও তারা প্রতিবাদ মিছিল করেছে, যাতে করে কোনো যদি অপ্রীতিকর ঘটনা করা হয় সেক্ষেত্রে তারা প্রতিহত করবে, সেটি তারা ঘোষণা দিয়েছে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। তমাল। রফিক, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে চলে যেতে চাই গোপালগঞ্জে বাদল শাহর কাছে। বাদল। তমাল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বেলা 11টার পরে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে এবং সেখানে কিন্তু তারা কেক কাটেন। তবে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি রয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগের কোনো কার্যক্রম বা অন্য কোনো কর্মসূচি কিন্তু আমরা দেখতে পাইনি, বা আমরা ওখানে কোনো কর্মসূচি এরকম কিন্তু কোনো কিছু জানতে পারিনি। তবে রাস্তাঘাট এলাকাতে কিন্তু গোপালগঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে। এছাড়া কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে সকাল থেকে সেনাবাহিনী মাঠে না থাকলেও দুপুরের পর কিন্তু তাদের দেখা যায় এবং তারা কিন্তু বেশ কয়েকটি স্থানে তারা টহল দিয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় কিন্তু 6 জনকে আটক করেছে পুলিশ এবং তাদেরকে কিন্তু দুপুরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘটনাকে
কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জের যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং পুলিশের যে টহল টিম সেটি কিন্তু তারা বিভিন্ন সময় শহরের জুড়ে কিন্তু তারা টহল দিচ্ছেন। বিশেষ করে কিন্তু ঢাকা খুলনা মহাসড়কে কিন্তু তাদের যে টহল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। যেহেতু বিগত কয়েকদিনের আগে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করেছিল। সেই কারণে কিন্তু এই জেলায় নাশকতা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে সেই আশঙ্কা থেকেই কিন্তু পুলিশ প্রশাসনের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে সেটি কঠিন হস্তে দমন করা হবে এবং যে আইনগত যে ব্যবস্থা রয়েছে সেটি তারা নেবেন। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত গোপালগঞ্জের অবস্থা স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু ভীতি ছাড়াই বাইরে বের হয়েছেন এবং তাদের যে দৈনন্দিন যে স্বাভাবিক কাজকর্ম সেটি কিন্তু তারা করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জ থেকে যেতে চাই ফরিদপুরে, হাসানুজ্জামান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাসান, আসলে ফরিদপুরে সকাল থেকেই আমরা খোঁজ খবর রাখছি যে কোথাও কোনো ঘটনা বা অপ্রীতিকর কিছু ঘটে কিনা। সেক্ষেত্রে আমরা সকালে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনীও কিন্তু মাঠে রয়েছে, টহল দিচ্ছে। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে ফেসবুকের মাধ্যমে একটি ভিডিও সর্বশেষ দেওয়া হয়েছে গত রাত্রি 12:01 রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের কয়েকজন তারা মাস্ক পরে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের একটা ছবি তারা ছেড়েছে। তো এই ব্যাপারে পুলিশ বলছে যে এই ছবিটি সঠিক কিনা সেটি তারা খতিয়ে দেখছে। আর আজকেই দুপুর 2:30টার দিকে ভাঙ্গা মহাসড়কে কয়েকজন যুবক একটি আওয়ামী লীগের পক্ষে একটি মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে ধাওয়া করে এবং দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এছাড়া জেলার কোথাও কোনো কর্মসূচি কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের বা কোনো সংগঠনের কোনো কর্মসূচি বা কোনো ধরনের কোনো ঘটনা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তাদের নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে সকাল থেকে তাদের অবস্থান জোরদার রেখেছে এবং তাদের টহল এখনো পর্যন্ত চলমান রয়েছে। বড় কোনো উল্লেখযোগ্য গ্রেপ্তার এখনো পর্যন্ত নেই বলে আমাদেরকে পুলিশ সুপার জানিয়েছেন। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন তার অধীনে সেনাবাহিনী ন্যস্ত রয়েছে এবং তারা আজকে সহ 9 দিন তারা এসটিসি পাওয়ার সহ তারা জেলার বিভিন্ন স্থানে তারা নিয়োজিত থাকবে। কামাল, হাসান, আপনাকে ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে ফরিদপুর, গোপালগঞ্জ এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের 3 জন সহকর্মী। নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের কার্যক্রম বা তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই কথা বলেন তিনি। নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। একটা নির্দিষ্ট সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে এটা জাতির ব্যর্থতা। তো একটা নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জনআকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তার পানি। বিকেল 3টায় ডালিয়া পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এতে আতঙ্কে নদী পাড়ের মানুষ। তবে তিস্তার চরাঞ্চলে মৌসুমি ফসল না থাকায় কৃষকদের তেমন ক্ষয়ক্ষতির শঙ্কা নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে সকাল ও দুপুরে পানি বিপদসীমার নিচে থাকলেও কয়েক ঘন্টার ব্যবধানে তা অতিক্রম করেছে। দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখার দাবি পানি উন্নয়ন বোর্ডের। এ বিষয়ে আরও খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন গোলাম মওলা সিরাজ। প্রথমেই চলে যেতে চায় লালমনিরহাটে মাহফুজ বকুলের কাছে। বকুল, তমাল, তিস্তার পানি কিন্তু গত দুদিন ধরে ওঠানামার মধ্যে ছিল। আজকে কিন্তু সকালবেলা সকাল 9টা এবং সকাল 6টার যে পরিমাপ পানি কিন্তু বিপদসীমার 15 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার নিচে ছিল এবং দ্রুত গতিতে বিকেল 3টায় কিন্তু তা বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে সর্বশেষ প্রবাহিত হচ্ছে। ফলে আশঙ্কা করা হচ্ছে সর্বমাত্রা যে বন্যার পূর্বাভাস দিয়েছিল
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সেই আশঙ্কা কিন্তু করা হচ্ছে। এবং ডালিয়া পয়েন্টে যেহেতু বিকেল ৩টায় বিপদসীমার ১ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে, এই পানিগুলো কিন্তু ভাটি এলাকায়, ডালিয়ার যে ভাটি এলাকা রয়েছে, আদিতমারি, কালীগঞ্জ, লালমিয়াট সদরের যে বিভিন্ন উপকূল রয়েছে, তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে পানি আসতে কিন্তু ৪ থেকে ৫ ঘন্টা সময় নেবে। অর্থাৎ সন্ধ্যার পরে হয়তো এই এলাকাগুলো নিচু এলাকা যে রয়েছে সেগুলোতে পানি ইতিমধ্যে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে। সন্ধ্যার পর হয়তো বা পানি বেশি আকারে প্রবেশ করতে পারে। যদি সন্ধ্যা ৬টার যে পরিমাপ বা রাত ৯টার যে পরিমাপ, সেই পরিমাপের উপর আসলে নির্ভর করবে এই অঞ্চলগুলোতে স্বল্পমাত্রার বন্যা ওইভাবে হবে কিনা। কেননা সন্ধ্যা ৬টায় যদি পানি বিপদসীমার উপরেই থাকে তখন কিন্তু এই পানিগুলো এই এলাকায় আরো বড় পরিসরে তার একদম বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে, নিম্নাঞ্চল রয়েছে, এই পুরো পেট জুড়ে বর্ষাকাল যেহেতু উজান থেকে ঢলে এসেছে, পানি কিন্তু ভরপুর হয়ে রয়েছে। আর তিস্তা যেহেতু এই সময়ে মৌসুমী কোনো ফসল এই সময়ে মৌসুমী কোনো ফসলাদি নাই, যার কারণে খুব বেশি ফসলের যে ক্ষতির সংখ্যা সেটি কিন্তু এখন আসলে সংখ্যাটা নেই। এবং ধারণা করা এবং পাবু বলছে যে তারা সব ধরনের প্রস্তুতি রেখেছে, হয়তোবা যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে, বন্যা এবং ভাঙন, তখন হয়তো তারা প্রস্তুতি রেখেছে, এমনটাই বলছে পাবু। সব মিলিয়ে ছিল লালমিয়ার থেকে সবশেষ তমাল। বকুল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে যেতে চাই কুড়িগ্রামে গোলাম মোল্লা সিরাজের কাছে। সিরাজ, আর তমাল, আসলে উঠানামার মধ্যেই কিন্তু সময় যাচ্ছে কুড়িগ্রামের যে বিশেষ করে ৫টি বড় নদ নদী রয়েছে। যদি বলি যে গতকাল সারাদিনেই পানি বেড়েছিল দুধকুমারের, সেটি কিন্তু আজকে সারাদিনে ২০ সেন্টিমিটার পানি নেমে গেছে এখান থেকে, অর্থাৎ পানি কমতে শুরু করেছে দুধকুমারের। অন্যদিকে কালকে কিন্তু কুড়িগ্রামের যে কাউনিয়া পয়েন্ট রয়েছে তিস্তার, সেখানেও কিন্তু কালকেও পানি কমছিল, সেখানে আজকে কিন্তু সারাদিনে ১৭ সেন্টিমিটার পানি বেড়েছে, যদিও এখন পর্যন্ত বিপদসীমার অনেক নিচ দিয়েই কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ধরলায় পানি বাড়ছে, ব্রহ্মপুত্রেও কিন্তু পানি বাড়ছে। কিন্তু পানি বাড়লেও পানি বাড়ার যে গতি, সেই গতিতে মনে হচ্ছে আসলে এবারে তেমন বন্যা না হওয়ারই সম্ভাবনা বেশি। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে এবং একই সাথে এই অঞ্চলেও ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিস। তারা বলছে যদি ভারী বৃষ্টি হয় টানা, তাহলে হচ্ছে যে পানি দ্রুত বাড়তে পারে, তখন স্বল্প মেয়াদী একটি বন্যা হতে পারে। তবে সংখ্যা সেই রকম না থাকলেও নদী ভাঙন যেটা, সেটি কিন্তু খুবই বেড়ে গেছে। আমরা খোঁজ নিয়েছি, পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি খোঁজ নিয়ে, সেটি হলো যে চলমান সময়ে জেলার বিভিন্ন স্থানে অন্তত ৩০টিরও বেশি স্পটে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে এই নদ নদীগুলোর। তার মধ্যে ২১টি স্পটে তারা জরুরি ভিত্তিতে কাজ করার চেষ্টা করছে, আর বাকিগুলোতে কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। এই যে পানি উঠছে এবং নামছে, এই যে স্রোত বাড়ছে এবং কমছে, এই সময়টাতে কিন্তু আসলে নদীর ভাঙনটা বেড়ে যায়। ফলে আমরা যেটা দেখি যে এই সময়টাতে কিন্তু হাজার হাজার মানুষ তাদের ভিটে মাটি হারিয়ে ফেলে। এখন কিন্তু সবচেয়ে বড় সংখ্যার বিষয় হচ্ছে নদী ভাঙন রোধ করা। আর এই নদী ভাঙন রোধে যদিও পানি উন্নয়ন বোর্ড করছে, তারা চেষ্টা করছে, তারা কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু এত বেশি এলাকা জুড়ে ভাঙছে, যেটি আসলে রোধ করা কতটুকু সম্ভব হবে এবং এই হাজার হাজার মানুষকে আসলে ভাঙনের থেকে রক্ষা করা সম্ভব হবে কিনা, এটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর বৃষ্টি যদি আরো বেশি হয় তাহলে নদীর পানি আরো বাড়তে পারে। তমাল। সিরাজ, আপনাকে ধন্যবাদ। উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তার পানি, এ বিষয়ে জানাতে কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন দুজন সহকর্মী। চাকরিরত অবস্থায় ক্ষমতার দাপটে বান্দরবানের পাহাড়ে বিপুল জমি কিনে বাগান, বাংলো সহ নানা সম্পদ গড়েছিলেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। এর মধ্যে যেসব জমি কেনেন দখল করেছিলেন তার চেয়েও বেশি। তাই সেসব জমি ফেরত চান মূল মালিকরা। যদিও প্রশাসন বলছে আদালতের নির্দেশনা ছাড়া এসব সম্পদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবুজ পাহাড়ের বুক জুড়ে বিস্তীর্ণ বাগান, মাছের ঘের, গরুর খামার আর চোখ ধাঁধানো বাগান বাড়ি। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় এসব সম্পদের মালিক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। যা কেনা হয়েছে ২০১৬ সালে। দুদকের মামলার পর ২৫ একরের এই সম্পত্তি ২০২৪ সালের ৪ জুলাই নিয়ন্ত্রণে নেয় জেলা প্রশাসন। পার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কারো জমি কেনার বিধান না থাকায় এসব সম্পত্তি কেনা হয় নোটারি পাবলিকের মাধ্যমে। ফলে নিবন্ধন না হওয়ায় প্রশাসনের কাছেও কোনো রেকর্ড নেই।
স্থানীয়দের অভিযোগ 25 একর কেনার কথা বলা হলেও প্রভাব খাটিয়ে বাস্তবে আশপাশে দখল করা হয়েছে আরও অনেকের জমি। বিগত আওয়ামী লীগ সরকার আমলে বেনজির আহমেদ পুলিশ প্রধান তার ক্ষমতা, তার পাওয়ার খাটিয়ে বেনজির আহমেদ ময়মনসিংহ মারমা কেয়ারটেকার উনি পাহাড়িদের জায়গা টাকা দেব বলে প্রথমে টাকা দেব বলে জায়গাগুলো জোর করে নিয়ে গেছে। আজকে 2 বছর পর্যন্ত সরকার এটা নিয়ে ফেলছে। বাইরের মানুষ কোনো ঢুকতে নিষেধ যায় না। এ জায়গায় যার জায়গা তারা ফেরত চাই। বেনজির মানে দখল করে যে পুলিশ এটা মানে আর জায়গা আর ফেরত চাই। তবে এখন আদালতের নির্দেশনার বাইরে এই সম্পত্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই বলে জানায় জেলা প্রশাসন। জেলা প্রশাসক বান্দরবান রিসিভার হিসেবে তার সেই হর্টিকালচার প্লটটি সরকারের নিয়ন্ত্রণ নিয়ে আসে দুদকের মাধ্যমে। এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা রিসিভার কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির মাধ্যমে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তখন থেকেই বেনজিরের সেই সম্পত্তিটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। শুধু এখানেই নয়, লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায়ও নামে বেনামে বেনজিরের 1/2 একরের বেশি জমি রয়েছে বলে দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশ 24 একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম দেশ 24-এ। হাম উপসর্গে গেল 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেটে 2 শিশুর মৃত্যু হয়েছে। এনে ময়মনসিংহ মেডিকেলে মারা গেল 53 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মারা যাওয়া শিশুটির বয়স 4 মাস। 22 জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিল শিশুটি। বর্তমানে হাসপাতালটিতে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে 91 জন, যার মধ্যে 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 24 জন। এদিকে সিলেটের ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন 4 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। হাম পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, তমাল, সিলেটের পরিস্থিতি আসলে দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং যেভাবে আসলে উদ্বেগজনকভাবে হাম এবং হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছেন তা খুবই আশঙ্কার জন্ম দিয়েছে। আপনি জানেন যে গত 24 ঘন্টায় সিলেট অঞ্চলে হামের উপসর্গ নিয়ে একজন শিশু মারা গিয়েছে এবং এ নিয়ে প্রায় 77 জন শিশু হাম এবং হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে 4 জন, বাকি 73 জন হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এবং আরও আশঙ্কার বিষয় হচ্ছে যে এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন শিশুদের পাশাপাশি যারা বয়স্করা রয়েছেন সিলেট অঞ্চলে তাদের মধ্যে কিন্তু হামের প্রকোপ দেখা দিয়েছে এবং ইতিমধ্যেই অনেকেই হামের উপসর্গ নিয়ে প্রাপ্তবয়স্করা ভর্তি হয়েছেন এবং একজন প্রাপ্তবয়স্ক রোগী যিনি 22 বছর বয়সী তরুণী তিনি মারা গিয়েছেন বলে আমাদেরকে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এবং গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 80 জন শিশু ভর্তি হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে সিলেট অঞ্চলের 4টি জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন উপজেলা সদর হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং বিভাগীয় যে হাসপাতাল, পাশাপাশি বেসরকারি হাসপাতাল সব মিলিয়ে প্রায় 350 শিশু বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে। এবং ডাক্তাররা আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যেসব শিশুরা সিলেট অঞ্চলে মারা যাচ্ছে তারা কেউ আসলে হামের টিকা নেওয়ার সুযোগ পায়নি এবং ডাক্তাররা যারা অভিভাবক রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এখনও যেসব শিশুরা 5 বছর বয়সের নিচে রয়েছে তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্র রয়েছে সেখান থেকে যাতে আসলে টিকা তারা সংগ্রহ করেন সেজন্য তারা আহ্বান জানিয়েছেন। একই সাথে জানিয়ে রাখে এখন পর্যন্ত 368 জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম পাওয়া গিয়েছে সিলেট অঞ্চলে। তমাল। শিমুল, আপনাকে ধন্যবাদ। আজহারউদ্দিন শিমুল সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাবো অন্য খবর। বগুড়া শিবগঞ্জে 3টি বিতর্কিত ইউনিয়ন মিরবাড়ি, সীমান্ত আর দিগন্তর নাম পরিবর্তনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গণশুনানি। সকালে বেতগাড়ির মিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুরের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং ভরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কার্যক্রম হয়। সেখানে স্থানীয় বাসিন্দারা নতুন নামের বিষয়ে মতামত দেন। কর্মকর্তারা জানান ঐতিহ্য, ভৌগোলিক পরিচিতি ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই নতুন নাম নির্ধারণ করা হবে। জানা যায় সম্প্রতি নবগঠিত 3টি ইউনিয়নের নাম স্থানীয় সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের পৈতৃক বাড়ি ও 2 ছেলের নামে রাখা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে হয় সমালোচনা। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে এই 3 ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসক আলাদা কমিটি গঠন করেন।
আমরা 10টা থেকে এটা শুরু করেছি এবং এটা অভূতপূর্ব সাড়া বলা যায়, হ্যাঁ, এবং আপনারা দেখতে পেয়েছেন যে লোকজনের মধ্যে এখানে স্বতঃস্ফূর্তভাবে তারা সবাই উপস্থিত হয়েছে। এলাকার লোক, পোস্ট অফিস জগন্নাথপুর এলাকার লোক সবাই চাচ্ছে যে জগন্নাথপুর নামেই হোক। নদী ভাঙনে বিলীনের পর নতুন ভবনে চালু হয়েছে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু 2 বছরেও সেখানে পৌঁছেনি বিদ্যুতের আলো। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষক শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসও। শরীয়তপুরের জাজিরার পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রচণ্ড গরম, টিনশেড শ্রেণীকক্ষ, তার উপর নেই বিদ্যুৎ সংযোগ। কেউ হাত পাখা দিয়ে বাতাস করছে, কেউ আবার ক্লাসের মধ্যেই হয়ে পড়ছে অসুস্থ। একই অবস্থা পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ আফাজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। নদী ভাঙনে পুরনো ভবন বিলীনের পর নির্মাণ হয়েছে নতুন ভবন, কিন্তু 2 বছরেও মেলেনি বিদ্যুৎ। আমি অসুস্থ হয়ে গেছিলাম, অনেক মাথা ঘোরাচ্ছে। আমার বন্ধুরা মিলে আমাকে পানি দিয়ে সুস্থ করেছে। এখানে অনেক গরম, তার জন্য আমরা বিদ্যালয়ে অনেক সময় আসতে মনে চায় না। তার জন্য আমরা চাই যে অতি তাড়াতাড়ি আমাদের এখানে কারেন্ট আসুক। শিশুদের কষ্টে উদ্বিগ্ন অভিভাবকরাও। অসুস্থ হওয়ার শঙ্কায় সন্তানকে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন তারা। 4-5 দিন আগেও 5-6 জন এই বাচ্চা কাচ্চা খুব অসুস্থ হয়ে গেছে। এই বয়তে আমার বাইকনার ঘরে আমার নাতি এরা কেউ স্কুলে আসতে চায় না। সরকারের কাছে জোরালো আবেদন করব যে আমাদের বিদ্যুৎটা অতি দ্রুত দরকার। বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসও। শিক্ষকরা বলছেন সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেও মেলেনি সমাধান। প্রাপ্তবয়স্ক শিক্ষকরাই যেখানে অসুস্থ হয়ে যাচ্ছে, সেখানে তো কোমলমতি শিক্ষার্থীরা তারা প্রতিদিনই প্রায় 2-4 জন করে অসুস্থ হয়। তাদের মাথা ব্যথা, পেট ব্যথা। আমরা বিদ্যুৎ অফিসে দরখাস্ত করছি, আমরা ডিজি অফিসে দরখাস্ত করছি, আমাদের টিউটো স্যাররা দরখাস্ত দিছি, কিন্তু কেউ কোনো একটি নিচ্ছে না। প্রাথমিক শিক্ষা বিভাগের দাবি দ্রুত সংকট সমাধানের চেষ্টা চলছে। এই স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং কমে যাচ্ছে। অভিভাবকরা আসলে এর ইনসিকিউর প্লেসে দিতে চাচ্ছে না। এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা খুব দ্রুতই এই সমাধান করতে পারবো। তারা তার ডিমান্ড নোটের প্রেক্ষিতে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, পুনরায় আমরা আবেদনও করে না বা আসে নাই। আবেদন করলে আমরা যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে আমরা সে সহযোগিতা করব। জেলার এই 3টি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে 217 শিক্ষার্থী। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। দেশ 24 এ নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম দেশ 24-এ। টাঙ্গাইলে স্কুলের টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 33 শিক্ষার্থী। নগরপুরের মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, সকাল 10:15টার পর যখন শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছিল তখন অনেকেই বমি করতে থাকে। এদের মধ্যে 33 জনের অবস্থার অবনতি হলে নেওয়া হয় নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 2 জনের অবস্থা আরও খারাপ হলে তাদের টাঙ্গাইল মেডিকেলে হস্তান্তর করেন চিকিৎসক। ধারণা করা হচ্ছে কৃষি জমিতে ব্যবহারের কীটনাশক কোনোভাবে টিউবওয়েলে ঢুকে পড়ে, সেই পানি খেয়ে এমনটা হতে পারে। 3-4 জন ছেলে মেয়ে যারা পানি পান করছিল ওরা বমির ভাব এবং বমি করেছে। তৎক্ষণাৎ দেখতে পাইলাম যে ওরা কয়েকজনে বমি করেছে। যারা যারা অসুস্থ তাদের দ্রুত হসপিটালে নিয়ে আসে। শুনেছি যে পানি খাওয়ার পরেই তারা অসুস্থ হওয়া শুরু করে এবং এখন পর্যন্ত উনি যেটা বললেন 2 জন ক্রিটিক্যাল অবস্থায় আছে। আমরা খুব দ্রুত তাদেরকে এখন আমি কথা বলেছি, তাদের ওখানে রেডি আছে, দ্রুত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে মেতেছেন সারা দেশের সমর্থকরা। ময়মনসিংহ নগরীর টাউন হল, আনন্দমোহন কলেজ মাঠ সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখা যায়। খেলা উপভোগ করেন হাজার হাজার আর্জেন্টিনা সমর্থক, ছিলেন ব্রাজিল সমর্থকরাও। খেলা শেষ হতেই শুরু হয় বিজয় উল্লাস। নেচে গেয়ে প্রিয় দলের জয় উদযাপন করেন সমর্থকরা। খুলনা বিশ্ববিদ্যালয় শিববাড়ি হাদিস পার্কে বড় পর্দায় খেলা দেখেন আর্জেন্টিনার সমর্থকরা। এদিকে আর্জেন্টিনার জয়ে নোয়াখালীর সেনবাগের জিরুয়া গ্রামও দেখা গেছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। জয়ের আনন্দ ভাগাভাগি করতে বিশেষ ভোজের আয়োজন করার কথা জানান স্থানীয় ইউপি সদস্য।
এবার এক নজরে দেখে নেব দেশের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। মুন্সিগঞ্জে ব্যবসায়ী সোহেল মুন্সিকে হত্যার অভিযোগ উঠেছে। স্ত্রীর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযুক্ত গ্রেপ্তার। নাটোরের লালপুরে জুট মিলে ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয় বিভিন্ন সরঞ্জাম। শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা, পরে নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। ঝিনাইদহ আদালত চত্বরে মানববন্ধন হয়েছে। আইনজীবীদের উন্নয়ন ও কল্যাণ ফান্ডে বাজেট বরাদ্দের দাবি। পরিবেশ দিবস উপলক্ষে ঠাকুরকে ফলদ গাছের চারা বিতরণ তুলে দেয়া হয় 1000 শিক্ষার্থীর হাতে। এই ছিল দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।